অঙ্কিতের এক্সিকিউটিভ পজিশনে প্রমোশন হওয়ার পার্টিতে সে আমাকে নিমন্ত্রণ করেছিল। আমি তার জন্য গর্ব অনুভব করছিলাম, কারণ এত কম বয়সে সে এত বড় পদে উন্নীত হয়েছে। আমি সেজেগুজে গিয়েছিলাম, ভেবেছিলাম আমার ছেলের এই সাফল্যে আমিও যেন ভালো দেখাই। কিন্তু সেখানে সবাই আমাকে তার স্ত্রী ভেবে নিয়েছিল, এবং অঙ্কিত সেটা সংশোধন করেনি। আমি বিব্রত হয়েছিলাম, কিন্তু ভাবিনি যে সে এতে এতটা উদ্বেলিত হয়ে উঠবে। অঙ্কিত, তুমি পাগল হয়ে গেছ, আমি বিস্ময়ে চিৎকার করে উঠলাম। আমি তোমার মা, তোমার পত্নী নই। কিন্তু সবাই যে ভাবল তুমি আমার পত্নী, মা। তুমি এত সুন্দরী, এত আকর্ষণীয়, কেউ ভাবতেই পারেনি তুমি আমার মা হতে পারো। অঙ্কিত আমার দিকে এগিয়ে এলো। সেই রাতে হোটেল রুমে ফিরে আমি দেখলাম তোমার চোখেও একই অনুভূতি। আমি ভুল করিনি, তাই না? আমি অবাক হয়ে গেলাম। কী অনুভূতি দেখেছিলে তুমি আমার চোখে? আমি শুধু তোমার সাফল্যে খুশি ছিলাম, একজন মা হিসেবে। আমি কাঁপা কণ্ঠে বললাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের পরিবারটি ছিল খুব স্বাভাবিক, সুখী। অনিন্দ একটি বড় কোম্পানিতে উচ্চপদস্থ কর্মকর্তা। আমি স্কুলের শিক্ষিকা। আমাদের জীবন ছিল সুখের, যতক্ষণ না আমার ছেলে অর্ণব কলেজে যাওয়ার মাত্র ৩ মাসের মাথায় সেই বিচিত্র চিঠিটি পেল। একদিন সন্ধ্যায় আমরা সবাই ডিনার টেবিলে বসেছি। অর্ণব তার চেয়ারে বসল, কিন্তু তার মুখে উদ্বেগের ছাপ। অনিন্দ বুঝতে পারল যে কিছু একটা ঠিক নেই। কি হয়েছে অর্ণব? তোমার মুখ এত গম্ভীর কেন? অনিন্দ জিজ্ঞেস করল। অর্ণব আস্তে করে পকেট থেকে একটি মোড়ানো কাগজ বের করল। বাবা, আজ কলেজে এটা পেলাম। কেউ আমার লকারে রেখে গেছে। সে চিঠিটি টেবিলের উপর রাখল। অনিন্দ হাত বাড়িয়ে সেটি নিল এবং খুলল। তার চোখ কপালে উঠল। এটা কি? আমি উদ্বিগ্ন হয়ে উঠলাম। কি হয়েছে? কি লেখা আছে চিঠিতে? অনিন্দ আমার দিকে চিঠিটি এগিয়ে দিল। আমি নিয়ে পড়লাম। প্রিয় অর্ণব, তোমার পরিবারের একটি গভীর রহস্য আছে যা তুমি জানো না। তোমার বাবা মা তোমাকে সত্য থেকে দূরে রেখেছে। তোমার পরিচয় তুমি যা জানো তা নয়। ১৯৮৯ সালের ৫ ফেব্রুয়ারি রাতে যা ঘটেছিল, সেই সত্য জানতে চাইলে আগামীকাল সন্ধ্যা ৭টায় পুরনো বন্দর এলাকায় আসো। একা আসবে? একজন যে সত্য জানে। আমার হাত কাঁপতে শুরু করল। অনিন্দর মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি করে কেউ জানতে পারল? এত বছর পর কেন? আমাদের চোখাচোখি হল। উভয়ের চোখেই ভয় আর উদ্বেগ। বাবা মা, এটা কি? কোনো রহস্যের কথা বলছে এই চিঠি? অর্ণব জিজ্ঞেস করল। আমি শুকনো কণ্ঠে বললাম, অর্ণব, এটা নিশ্চয়ই কোনো ভুল, অথবা কারো অসৎরসিকতা। তুমি এই চিঠি নিয়ে মাথা ঘামাবে না। কিন্তু মা, এখানে একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করা আছে, ১৯৮৯ সালের ৫ ফেব্রুয়ারি। এটা কি তারিখ? অর্ণব জিজ্ঞেস করল। অনিন্দ তাড়াতাড়ি বলল, ওটা কিছুই না অর্ণব। এরকম অচেনা লোকের চিঠি নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমি কাল পুলিশে খবর দেব। কিন্তু অর্ণবের চোখে সন্দেহ ফুটে উঠেছিল। সে আস্তে করে বলল, বাবা, তুমি এবং মা কিছু লুকাচ্ছ। আমি তোমাদের চেহারা দেখে বুঝতে পারছি। এই বলে সে উঠে দাঁড়াল। আমি জানতে চাই এর পেছনে কি আছে। কাল সন্ধ্যায় আমি যাব। না, আমি আর অনিন্দ একসাথে চিৎকার করে উঠলাম। অর্ণব আমাদের দিকে আশ্চর্য হয়ে তাকাল। দেখলে তো, তোমরা দুজনই কিছু লুকাচ্ছ। আমার অধিকার আছে জানার। এই বলে সে তার রুমে চলে গেল। আমি আর অনিন্দ পরস্পরের দিকে তাকালাম। এত বছর পর সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি আবার ফিরে এসেছে। আমরা যে রহস্য এত যত্ন করে লুকিয়ে রেখেছিলাম, সেটা এখন বেরিয়ে আসতে চলেছে। পরের দিন সকালে আমরা অর্ণবকে বোঝানোর চেষ্টা করলাম যে ওই চিঠি নিয়ে মাথা না ঘামাতে। কিন্তু সে শুনল না। সে যাবেই। অর্ণব, তুমি ওই জায়গায় যেতে পারো না। এটা বিপজ্জনক হতে পারে। আমি অনুনয় করলাম। কেন মা?
কি আছে সেখানে? তোমরা আমাকে বলো। যদি বলো তাহলে হয়তো আমি নাও যেতে পারি, অর্ণব বলল। অনিন্দ আমার দিকে তাকালো। তার চোখে প্রশ্ন, এখন কি বলা উচিত? ঠিক আছে, আমি গভীর শ্বাস নিয়ে বললাম। তুমি যদি নিতান্তই জানতে চাও তাহলে আমরা তোমাকে সব বলবো। কিন্তু আমাদের কথা শোনার পর তুমি আর ওই চিঠিতে উল্লেখিত জায়গায় যাবে না, প্রমিস? অর্ণব মাথা নাড়ল। আমরা লিভিং রুমে বসলাম। আমার হাত কাঁপছিল। অতীতের সেই ভয়ঙ্কর স্মৃতি আবার ফিরে আসছে। অনিন্দ শুরু করল, 1989 সালের 5ই ফেব্রুয়ারি। সেই রাতে আমরা তোমাকে পাই। অর্ণব বিস্মিত হয়ে তাকাল। কি মানে? আমি ধীরে ধীরে বললাম, তুমি আমাদের জৈবিক সন্তান নও, অর্ণব। আমরা তোমাকে দত্তক নিয়েছিলাম। অর্ণব যেন আকাশ থেকে পড়ল। কিছুক্ষণ সে নীরব রইল। তারপর বলল, তাহলে আমার আসল বাবা মা কারা? তারা কোথায়? অনিন্দ গম্ভীর কণ্ঠে বলল, আমরা জানি না। সেই রাতে পুরনো বন্দর এলাকায় আমরা একটি পরিত্যক্ত বাড়িতে গিয়েছিলাম। আমাদের একজন বন্ধুর কাছ থেকে খবর পেয়েছিলাম যে সেখানে একটি শিশু রয়েছে যাকে অভিভাবকের প্রয়োজন। আমরা তখন সন্তান চেয়েছিলাম, কিন্তু আমাদের হচ্ছিল না। আমি এবার কথা বললাম, সেখানে গিয়ে আমরা দেখলাম তুমি একটি ঝুড়িতে শুয়ে আছো, মাত্র কয়েকদিন বয়স। তোমার পাশে একটি চিঠি ছিল, লেখা ছিল, দয়া করে আমার সন্তানকে আশ্রয় দিন। বিপদ আসছে। তার নাম অর্ণব। অর্ণবের চোখে অবিশ্বাস। এই কাহিনী সত্যি? তোমরা ওই পরিত্যক্ত বাড়ি থেকে একটি শিশুকে নিয়ে এসেছিলে? আমাকে পুলিশে দেওয়া উচিত ছিল না? অনিন্দ মাথা নাড়ল। আমরা ভেবেছিলাম তাই করব। কিন্তু যখন তোমাকে কোলে নিলাম তখন মনে হলো তুমি আমাদেরই সন্তান। আমরা সেখান থেকে বেরিয়ে আসার সময় একটি বিকট শব্দ শুনতে পেলাম। পেছন ফিরে দেখলাম সেই পরিত্যক্ত বাড়িতে আগুন লেগেছে। আমি উদ্বেগের সাথে যোগ করলাম, আমরা সেখান থেকে পালিয়ে এসেছিলাম। কিন্তু পরের দিন খবরের কাগজে দেখলাম সেই আগুনে কারও মৃত্যু হয়নি। তাই আমরা ভাবলাম হয়তো তোমার বাবা মা বেঁচে গেছে। কিন্তু তারা আমাকে ফেলে রেখে গেল কেন? আর এতদিন পর কেন এই চিঠি? অর্ণব জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। আমরা জানি না। তবে আমরা সবসময় ভয় পেতাম যে একদিন তোমার বাবা মা ফিরে আসবে, তোমাকে নিয়ে যাবে। তাই আমরা তোমার জন্মের তথ্য গোপন রেখেছিলাম। অর্ণব আমাদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে উঠে তার রুমে চলে গেল। সেদিন সন্ধ্যায় যখন আমরা ভাবলাম অর্ণব ঘরেই আছে, সে আমাদের ফাঁকি দিয়ে বেরিয়ে গেল। একটি নোট রেখে গেল, আমাকে খুঁজতে যাবে না। আমি আসল সত্য জানতে চাই। আমরা ভয়ে কাঁপতে লাগলাম। অনিন্দ আর আমি গাড়ি নিয়ে পুরনো বন্দর এলাকার দিকে ছুটলাম। সেখানে পৌঁছে দেখলাম সেই পুরনো পরিত্যক্ত বাড়ি যেখানে অর্ণবকে পেয়েছিলাম সেখানে আবার আলো জ্বলছে। 20 বছর পর আবার সেই বাড়িতে আলো। আমরা গাড়ি থেকে নেমে বাড়ির দিকে এগোতে লাগলাম। হঠাৎ একটি ছায়ামূর্তি দেখলাম। একজন লোক আমাদের দিকে এগিয়ে আসছে। কে ওখানে? অনিন্দ চিৎকার করে জিজ্ঞেস করল। ছায়ামূর্তি আরও কাছে এলো। আমরা দেখলাম সে অর্ণব নয়। একজন প্রৌঢ় মহিলা, তার বয়স হবে 60-65। তোমরা অবশেষে এসেছ, তিনি বললেন। আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। আমরা অবাক। আপনি কে? অর্ণব কোথায়? আমি জিজ্ঞেস করলাম। তোমার ছেলে ভেতরে আছে, তিনি বললেন। আমি মায়া সেন। এসো, ভেতরে এসো। অনেক কথা আছে। আমরা সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালাম, কিন্তু অর্ণবের জন্য ভেতরে গেলাম। বাড়ির ভেতরে ঢুকে আমরা অবাক হয়ে গেলাম। এটা আর পরিত্যক্ত বাড়ি নয়। ভেতরে আধুনিক আসবাবপত্র, কম্পিউটার, বৈজ্ঞানিক যন্ত্রপাতি। মাঝখানে একটি টেবিলে অর্ণব বসে আছে, তার মুখে বিস্ময়। বাবা মা, সে বলল, এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু তোমরা সত্যি বলেছিলে। আমি সত্যিই দত্তক। কিন্তু গল্পটা তোমরা যা জানো তার চেয়ে অনেক জটিল। মায়া আমাদের বসতে বললেন। আমি তোমাদের সবকিছু বলবো, তিনি শুরু করলেন। 1989 সালে আমি এবং আমার স্বামী অমিত সেন একটি গোপন গবেষণা চালাচ্ছিলাম। আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল মানব জিনোমকে এমনভাবে পরিবর্তন করা যাতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, আজু বাড়ে। তিনি থামলেন, অর্ণবের দিকে তাকালেন। অর্ণব, তুমি আমাদের গবেষণার অংশ ছিলে। অর্ণব ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। আমরাও হতবাক। মায়া চালিয়ে গেলেন, তুমি আমাদেরই সন্তান, আমার এবং অমিতের।
কিন্তু তুমি একটি বিশেষ সন্তান। তোমার জিনকে আমরা পরিবর্তন করেছিলাম জন্মের আগেই। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তারপর একটি দুর্ঘটনা ঘটল। আমাদের গবেষণাগারে একটি অগ্নিকাণ্ড ঘটল। সেখানে আমরা 9 জন বিজ্ঞানী কাজ করছিলাম। আমাদের গবেষণা ছিল অত্যন্ত গোপনীয়। সরকার আমাদের খুঁজছিল কারণ তারা ভাবছিল আমরা নৃশংস বায়োলজিক্যাল অস্ত্র তৈরি করছি। তাই আমরা পালাচ্ছিলাম। আমি আর অমিত সিদ্ধান্ত নিলাম যে তোমাকে নিরাপদ রাখার জন্য তোমাকে এই বাড়িতে রেখে যাব। আমরা জানতাম কেউ এসে তোমাকে নিয়ে যাবে। আমরা তোমাকে অর্ণব নাম দিয়েছিলাম, সাগর অর্থাৎ মহাসাগরের মতো, কারণ তোমার মধ্যে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু আপনারা এতদিন কোথায় ছিলেন? এখন কেন ফিরে এসেছেন? মায়া একটি দীর্ঘশ্বাস ফেললেন। আমরা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। অমিত 5 বছর আগে মারা গেছে। আমি ফিরে এসেছি কারণ সময় ফুরিয়ে আসছে। অর্ণব যা নিয়ে জন্মেছে সেই পরিবর্তিত জিন এখন সক্রিয় হতে শুরু করেছে। তাকে প্রশিক্ষণের প্রয়োজন। নইলে কি? অর্ণব জিজ্ঞেস করল। নইলে তুমি নিজের ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারবে না। তুমি ইতিমধ্যে লক্ষ্য করেছ হয়তো, তোমার শরীরে কিছু পরিবর্তন হচ্ছে। মায়া বললেন। অর্ণব আস্তে করে মাথা নাড়ল। হ্যাঁ, আমি কিছু অদ্ভুত জিনিস অনুভব করছি সম্প্রতি। কখনো মনে হয় আমি অন্য লোকের চিন্তা পড়তে পারছি। কখনো আমার হাত দিয়ে শক্তির ঝলক বের হয়। আমি আর অনিন্দ একে অপরের দিকে তাকালাম। এসব কি শুনছি আমরা? মায়া একটি কম্পিউটার স্ক্রিন দেখালেন। এগুলো অর্ণবের রক্তের ও ডিএনএর পরীক্ষা। এই দেখো, এই অংশে পরিবর্তন হয়েছে। এর ফলে তার শরীরের কোষগুলি স্বাভাবিক মানুষের চেয়ে দ্রুত পুনর্জন্ম নিতে পারে। আর এই অংশে পরিবর্তন হওয়ায় তার মস্তিষ্কের ক্ষমতা বেড়েছে, যা তাকে টেলিপ্যাথি বা মনোশক্তির ক্ষমতা দিয়েছে। অনিন্দ বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি বলতে চাচ্ছেন আমাদের ছেলে মানুষ নয়? মায়া হাসলেন। না না, সে পুরোপুরি মানুষই। শুধু একটু বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষ। আমরা তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ তৈরি করছিলাম, এমন মানুষ যারা অসুস্থতা, বয়স, ক্লান্তির সীমাবদ্ধতা ছাড়িয়ে যেতে পারবে। অর্ণব তার হাতের দিকে তাকিয়ে রইল। তাহলে আমি কি করতে পারি? তুমি নিজের মনোশক্তি দিয়ে অন্যের মনের ভেতর প্রবেশ করতে পারো, তাদের চিন্তা পড়তে পারো। তোমার হাত দিয়ে বিদ্যুৎ শক্তি নিয়ন্ত্রণ করতে পারো। এছাড়া তোমার শরীর খুব দ্রুত সেরে উঠতে পারে যে কোনো আঘাত থেকে। মায়া বললেন। এবং আরও অনেক কিছু শিখতে পারবে। একটি নতুন কণ্ঠস্বর শোনা গেল। আমরা সবাই চমকে ঘরের দরজার দিকে তাকালাম। সেখানে একজন মাঝবয়সী পুরুষ দাঁড়িয়েছিলেন। অরুণ। মায়া বললেন। তুমি এসে গেছো? অরুণ ঘরে ঢুকলেন। হ্যাঁ, এতদিন পর সবাই একসাথে। আপনি কে? আমি জিজ্ঞেস করলাম। আমি অরুণ চক্রবর্তী। মায়া এবং অমিতের সহকর্মী ছিলাম। আমিও সেই গবেষণার অংশ ছিলাম। তিনি বললেন। অর্ণব, তুমি আমাদের সমস্ত আশা এবং স্বপ্নের প্রতীক। হঠাৎ বাইরে থেকে গাড়ির শব্দ শোনা গেল। মায়া এবং অরুণ উদ্বিগ্ন হয়ে উঠলেন। ওরা আমাদের খুঁজে ফেলেছে। মায়া বললেন। আমাদের যেতে হবে দ্রুত। কারা খুঁজেছে? অনিন্দ জিজ্ঞেস করল। সরকারি গোয়েন্দা সংস্থা। এতদিন ধরে তারা আমাদের খুঁজছে। তারা অর্ণবকে চায়, তার ক্ষমতা নিয়ে গবেষণা করতে চায়। অরুণ ব্যাখ্যা করলেন। বাড়ির সামনে আরও গাড়ি আসার শব্দ। ঘরের আলো নিভে গেল। সম্ভবত তারা বিদ্যুৎ কেটে দিয়েছে। আমাদের পালাতে হবে। মায়া ফিসফিস করে বললেন। অর্ণব, তোমাকে আমাদের সাথে যেতে হবে। তোমার নিজেকে রক্ষা করতে শেখা দরকার। অর্ণব দৃঢ়তার সাথে মাথা নাড়ল, তারপর আমাদের দিকে তাকাল। বাবা, মা, আমি তোমাদের ছেড়ে যেতে চাই না। কিন্তু আমি জানতে চাই আমি আসলে কে। আমি কাঁদতে শুরু করলাম। অর্ণব, তুমি আমাদের সন্তান। তাই থাকবে সবসময়। অনিন্দ একটি সিদ্ধান্ত নিল। আমরাও তোমার সাথে যাব অর্ণব। আমরা পরিবার, আমরা একসাথে থাকব। বাইরে থেকে লোকজনের চিৎকার শোনা যাচ্ছিল, বাড়ি ঘিরে ফেল। কেউ যেন বেরিয়ে যেতে না পারে। অরুণ একটি লুকানো দরজা খুললেন। এই সুড়ঙ্গ দিয়ে আমরা পালাতে পারব। এটা বাড়ির পেছন দিয়ে নদীর ধারে গিয়ে শেষ হয়েছে। আমরা সবাই সুড়ঙ্গে ঢুকলাম। মায়া একটি টর্চ জ্বাললেন। অন্ধকারের মধ্যে আমরা দ্রুত এগিয়ে চললাম।
কিন্তু আমরা যাব কোথায়? আমি জিজ্ঞেস করলাম। আমাদের একটি গোপন আশ্রয় আছে হিমালয়ের পাদদেশে, মায়া বললেন। সেখানে অর্ণবের মতো আরও কিছু বিশেষ ব্যক্তি আছে। সেখানে সে নিজের ক্ষমতা সম্পর্কে জানতে পারবে, নিয়ন্ত্রণ করতে শিখবে। সুডঙ্গের শেষে পৌঁছে আমরা দেখলাম একটি নৌকা অপেক্ষা করছে। আমরা সবাই তাতে উঠলাম। আমরা কি আবার ফিরে আসতে পারব? অর্ণব জিজ্ঞেস করল। মায়া অর্ণবের কাঁধে হাত রাখলেন। একদিন, যখন তুমি তোমার ক্ষমতা নিয়ন্ত্রণ করতে শিখবে, তখন তুমি যেখানে খুশি যেতে পারবে। তুমি এমন একজন মানুষ হবে যে বিশ্বকে পরিবর্তন করতে পারবে। অর্ণব, তোমার ভেতরে অসাধারণ সম্ভাবনা আছে। নদীর উপর দিয়ে নৌকা ভাসতে শুরু করল। পেছনে আমরা দেখলাম বাড়ির আশেপাশে উজ্জ্বল আলোর ঝলকানি। ওরা নিশ্চয়ই সুডঙ্গ খুঁজে পেয়েছে। অর্ণব হঠাৎ উঠে দাঁড়াল। ওরা আসছে। অরুণ চিন্তিত হয়ে উঠলেন। আমাদের আরও দ্রুত যেতে হবে। কিন্তু তখনই অর্ণব তার 2 হাত উঁচু করল। তার আঙুল থেকে নীল আলোর ঝলকানি বেরোতে লাগল। তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। অর্ণব, কি করছো তুমি? মায়া জিজ্ঞেস করলেন। তারা আমাদের পেছনে আসছে, নৌকায় করে, অর্ণব বলল। আমি তাদের আটকাতে পারব। হঠাৎ নদীর জল উত্তাল হয়ে উঠল। একটি বিশাল ঢেউ আমাদের পেছনে তৈরি হল, যেন অদৃশ্য কোনো শক্তি জলকে ঠেলে দিচ্ছে। অর্ণব, তোমার এই ক্ষমতাও আছে? মায়া বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন। আমি জানি না কিভাবে করছি, অর্ণব বলল, তার কণ্ঠে বিস্ময়। আমি শুধু চিন্তা করলাম আর এটা ঘটতে লাগল। অরুণ আর মায়া একে অপরের দিকে তাকালেন। এটা আমাদের প্ল্যানের বাইরে, অরুণ বললেন। অর্ণবের ক্ষমতা আমাদের ধারণার চেয়েও বেশি বিকশিত হয়েছে। আমরা নৌকা থেকে দেখলাম ঢেউটি পেছনের নৌকাগুলো উল্টে দিল। আমাদের পিছু নেওয়া বন্ধ হয়ে গেল। অর্ণব আবার বসে পড়ল, ক্লান্ত। আমি তাকে আমার কোলে টেনে নিলাম। সবকিছু ঠিক হয়ে যাবে, অর্ণব। আমরা তোমার পাশে আছি। নৌকা এগিয়ে চলল অজানা ভবিষ্যতের দিকে। অর্ণব, একজন সাধারণ ছেলে যাকে আমরা 20 বছর আগে পেয়েছিলাম, এখন বিশ্বকে পরিবর্তন করার ক্ষমতা নিয়ে আমাদের সামনে। সেদিন রাতে, যখন আমরা সবাই একটি ছোট গ্রামে আশ্রয় নিলাম, অর্ণব আমার কাছে এসে বলল, মা, আমি ভয় পাচ্ছি। আমি জানি না আমার ভেতরে কি আছে। আমি তার হাত ধরলাম। তোমার ভেতরে যা আছে সেটা এমন একটি শক্তি যা ভালোর জন্য ব্যবহার করা যেতে পারে। তুমি সেটা শিখবে। যেভাবে আমরা তোমাকে মানুষ হিসাবে বট করেছি, সেভাবেই তোমার এই শক্তি ব্যবহার করতে শিখবে, অন্যদের সাহায্য করার জন্য। অর্ণব আমাকে জড়িয়ে ধরল। তুমি আর বাবা আমার আসল বাবা মা। যতই বায়োলজিক্যাল প্যারেন্টস হোক না কেন, তোমরাই আমাকে ভালোবাসা দিয়েছ, বট করেছ। অনিন্দ এসে আমাদের সাথে যোগ দিল। আমরা 3 জন একে অপরকে জড়িয়ে ধরলাম, অজানা সম্ভাবনার সামনে দাঁড়িয়ে, কিন্তু একসাথে, একটি পরিবার হিসেবে। পরের দিন সকালে মায়া আমাদেরকে একটি মানচিত্র দেখালেন। আমাদের হিমালয়ের এই জায়গায় যেতে হবে, তিনি একটি বিন্দু দেখিয়ে বললেন। সেখানে আমাদের গোপন গবেষণাগার আছে। অর্ণবের মতো আরও কয়েকজন আছে সেখানে। আরও অর্ণবের মতো বাচ্চা? আমি জিজ্ঞেস করলাম। মায়া মাথা নাড়লেন। হ্যাঁ, কিন্তু তারা অর্ণবের মতো এত শক্তিশালী নয়। অর্ণব আমাদের প্রথম এবং সবচেয়ে সফল প্রজেক্ট ছিল। তারপর অন্যরা এসেছে। এখন তাদের সবাইকে একত্রিত করতে হবে। কেন? অনিন্দ জিজ্ঞেস করল। অরুণ দীর্ঘশ্বাস ফেললেন। কারণ বিপদ আসছে। আমাদের গোয়েন্দা সূত্রে খবর পেয়েছি যে একটি বিদেশি সরকার এমন এক ধরনের অস্ত্র তৈরি করেছে যা জেনেটিক্যালি মডিফাইড মানুষদের লক্ষ্য করে আক্রমণ করতে পারে। তারা অর্ণবকে এবং অন্যদের খুঁজছে। কিন্তু আপনারা তো বিজ্ঞানী, আমি বললাম। আপনারা যুদ্ধের জন্য প্রস্তুত নন। মায়া হাসলেন। আমরা বিজ্ঞানী বটে, কিন্তু আমরা আমাদের সৃষ্টিকে রক্ষা করতে প্রস্তুত। অর্ণব এবং অন্যরা মানবজাতির ভবিষ্যৎ। তাদের রক্ষা করাই আমাদের কর্তব্য। সেদিন দুপুরে আমরা রওনা দিলাম হিমালয়ের দিকে। একটি ছোট বাসে করে আমরা পাহাড়ি পথে উঠতে লাগলাম। পথে অর্ণব ধীরে ধীরে তার ক্ষমতা আবিষ্কার করতে লাগল। সে দেখল যে সে মনের শক্তি দিয়ে ছোট ছোট জিনিস নড়াতে পারে, অন্যের মনের ভেতর ঢুকতে পারে। এটা অবিশ্বাস্য, সে একবার বলল, যখন সে মাত্র চিন্তা করে একটি পাথর উপরে তুলতে পারল। মা, আমি এত বছর ধরে এই ক্ষমতা নিয়ে ঘুরেছি, কিন্তু জানতাম না। কারণ এগুলো এখন বিকশিত হচ্ছে তোমার বয়স বাড়ার সাথে সাথে। মায়া ব্যাখ্যা করলেন।
5 দিনের যাত্রার পর আমরা হিমালয়ের গোপন গবেষণাগারে পৌঁছালাম। সেটি দেখতে একটি সাধারণ পাহাড়ি আশ্রমের মতো, কিন্তু ভেতরে প্রচুর আধুনিক যন্ত্রপাতি। ভেতরে ঢুকতেই আমরা দেখলাম আরও 12-14 জন তরুণ-তরুণী, বয়স 16 থেকে 25-এর মধ্যে। তারা সবাই অর্ণবকে দেখে উত্তেজিত হয়ে উঠল। তুমি অর্ণব? একজন মেয়ে এগিয়ে এলো। আমরা তোমার কথা শুনেছি। তুমি আমাদের মধ্যে প্রথম। অর্ণব বিস্মিত। তোমরা কারা? আমরা তোমারই মতো, একজন ছেলে বলল। আমাদেরও জিন পরিবর্তন করা হয়েছে, আমাদেরও বিশেষ ক্ষমতা আছে। তবে তোমার মতো শক্তিশালী নয়। পরের দিন থেকে অর্ণবের প্রশিক্ষণ শুরু হল। আমরা দেখলাম কিভাবে তাকে তার ক্ষমতা নিয়ন্ত্রণ করতে শেখানো হচ্ছে। মায়া এবং অরুণ তাকে বিশেষ মেডিটেশন শেখালেন, যা তাকে তার শক্তি নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। আমি আর অনিন্দ প্রতিদিন অবাক হয়ে দেখতাম আমাদের ছেলের এই নতুন রূপ। সে যে কতটা অসাধারণ আমরা জানতাম না। তোমরা কি এখনও আমাকে ভালোবাসো, এই জেনে যে আমি আসলে কি? একদিন রাতে অর্ণব আমাদের জিজ্ঞেস করল। আমি তাকে জড়িয়ে ধরলাম। অর্ণব, তুমি আমাদের সন্তান। তোমার ভেতরে যাই থাকুক, তুমি আমাদের অর্ণব। আমাদের ভালোবাসা কখনো কমবে না। অনিন্দ যোগ করল, আমরা সবসময় তোমার পাশে থাকব অর্ণব, যখনই তুমি আমাদের দরকার হবে। সেই মুহূর্তে আশ্রমের সাইরেন বেজে উঠল। মায়া দৌড়ে এলেন। তারা আসছে। আমাদের প্রস্তুত হতে হবে। বাইরে দেখলাম হেলিকপ্টার এবং আর্মি ট্রাক আশ্রমের দিকে আসছে। আশ্রমের সব তরুণ-তরুণী একত্রিত হল। আমাদের লড়তে হবে, একজন বলল। না, অর্ণব উঠে দাঁড়াল। আমরা লড়ব না। আমি তাদের সাথে কথা বলব। মায়া আপত্তি করলেন। অর্ণব, তারা শুনবে না। তারা তোমাকে তাদের গবেষণাগারে নিয়ে যাবে। অর্ণব দৃঢ়তার সাথে মাথা নাড়ল। আমি তাদের দেখাবো আমরা কি পারি, এবং আমরা যে মানবজাতির শত্রু নই। আমরা সাহায্য করতে চাই। সে বাইরে গেল এবং মায়া আর অরুণ তার পেছনে। আমরা সবাই দেখলাম কিভাবে অর্ণব সেই সৈন্যদের সামনে দাঁড়িয়ে তার ক্ষমতা প্রদর্শন করল। তারপর সে হাত উঁচু করল এবং সেই সৈন্যদের কমান্ডার তার দিকে হাঁটতে লাগল। তারা কি কথা বলল আমরা শুনতে পেলাম না, কিন্তু কিছুক্ষণ পর অর্ণব ফিরে এলো, তার মুখে হাসি। তারা বুঝেছে, সে বলল। আমি তাদের দেখিয়েছি আমাদের ক্ষমতা, আর বলেছি যে আমরা এটা ব্যবহার করতে চাই মানবজাতির উন্নতির জন্য, ধ্বংসের জন্য নয়। তারা আমাদের সাথে সহযোগিতা করবে। সেই দিন থেকে অর্ণব এবং তার সঙ্গীরা তাদের ক্ষমতা ব্যবহার করে শুরু করল একটি নতুন যুগের সূচনা। তারা প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করল, অসুস্থ মানুষদের চিকিৎসা করল, ভূমিকম্পবন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার করল। আর আমি, একজন সাধারণ মা, যিনি একদিন একটি শিশুকে পরিত্যক্ত অবস্থায় পেয়েছিলেন, এখন দেখছি সেই শিশু বিশ্বকে বদলে দিচ্ছে। অর্ণব, আমার ছেলে, আমার গর্ব। হয়তো একটি বিচিত্র চিঠি না আসলে আমরা কখনো জানতে পারতাম না যে আমার ছেলে কতটা অসাধারণ। কিন্তু এখন যখন সমস্ত রহস্য উদ্ঘাটিত হয়েছে, আমি বুঝতে পারছি প্রতিটি মানুষের ভেতরে একটি অসাধারণ সম্ভাবনা লুকিয়ে আছে। কেউ সেটা অর্ণবের মতো জেনেটিক পরিবর্তনের মাধ্যমে পেয়েছে, আবার কেউ তা আবিষ্কার করে নিজের অন্তর থেকে। আজ 5 বছর পর আমরা দেখছি একটি নতুন পৃথিবী, যেখানে অসম্ভব সম্ভব হচ্ছে। আর এই সব কিছুর শুরু ছিল একটি পরিত্যক্ত বাড়িতে, একটি শিশু যাকে আমরা ভালোবেসে বড় করেছিলাম। আমার নাম শ্রাবন্তী রায়, এবং এটি আমার ছেলে অর্ণবের গল্প, যে প্রমাণ করেছে ভালোবাসা সমস্ত সীমাবদ্ধতা ছাড়িয়ে যেতে পারে, এমনকি প্রাকৃতিক সীমাবদ্ধতাও। এখানে গল্প শেষ হল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও গল্পের জন্য। ধন্যবাদ।